আসসালামু আলাইকুম। পাকিস্তান আফগানিস্তান নতুন করে সীমান্ত যুদ্ধ, নিহত কমপক্ষে ২০ জন। ইউক্রেন জুড়ে ৬ শতাধিক মিসাইল ও ড্রোন হামলা রাশিয়ার। কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না। জার্মানিতে ১৮ বছর বয়সীদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের সিদ্ধান্ত, দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ। $২৫ বিলিয়ন ব্যয়ে ১১টি সাবমেরিন সংগ্রহ নরওয়ের। ২০ বছরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অপচয় $২৯ বিলিয়ন। বিডিফিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে সীমান্ত সংঘাত। শুক্রবার রাত থেকে দুই দেশের সীমান্তে ভারী অস্ত্রের সাহায্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে উভয় পক্ষে। এতে নিহত হয়েছে কমপক্ষে ২০ জন। পাকিস্তান আর্মি দাবি করেছে, তাদের হামলায় ভারতের ফিতনা আল হিন্দুস্তানের ১৪ সন্ত্রাসী নিহত হয়েছে। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তে এসব সন্ত্রাসীরা নিহত হয়েছে। অপরদিকে আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, পাকিস্তানের হামলায় ৫ জন আফগান নাগরিক নিহত হয়েছে। কান্দাহার এলাকায় এসব আফগান নিহত হয়েছে পাকিস্তানের হামলায়। পাকিস্তান আর্মি ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতিতে জানানো হয়েছে, আফগানিস্তান বিনা উস্কানিতে পাকিস্তানের ওপর হামলা চালিয়েছে সীমান্তে। পাকিস্তান আর্মি এর উপযুক্ত জবাব দিয়েছে। অপরদিকে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান আর্মি বিনা উস্কানিতে আফগানিস্তানে হামলা চালিয়ে সাধারণ মানুষ হত্যা করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে পাকিস্তান আর্মির প্রশংসা করে বলেছেন, সন্ত্রাস দমনে পাকিস্তান আর্মি সাহসী ভূমিকা পালন করেছে। পাকিস্তান আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান সীমান্ত এলাকা থেকে সন্ত্রাসীদের পুরোপুরি নির্মূলের জন্য শুরু হয়েছে আজম-ই-ইস্তেকাম নামক এক অভিযান। সব সন্ত্রাসীদের জাহান্নামে না পাঠানো পর্যন্ত চলবে এই অভিযান। গত ২ মাস ধরে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। পাকিস্তানের অভিযোগ, পাকিস্তানের তালেবান সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে আফগান তালেবান সরকার। আফগান তালেবান সরকার বর্তমানে ভারতের মদদে পাকিস্তানি তালেবান দিয়ে হামলা করছে পাকিস্তানের ওপর। দুই দেশের সীমান্ত সংঘাত বন্ধে কাতারে দীর্ঘ আলোচনা চললেও নামে মাত্র যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় সেই আলোচনা। এদিকে যুক্তরাষ্ট্রের একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০ বছর আফগানিস্তানে দখলদারিত্বের সময় সেখানে যুক্তরাষ্ট্রের অপচয় হয়েছে $২৯ বিলিয়ন। অব্যবস্থাপনা, অপচয় ও দুর্নীতি সহ বিভিন্ন কারণে এসব অর্থ নষ্ট হয়েছে। ভালোভাবে ম্যানেজ করতে পারলে যুক্তরাষ্ট্রের করদাতাদের বিপুল এই অর্থ রক্ষা করা যেত। স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশন বুধবার প্রকাশ করে এই প্রতিবেদন। আফগানিস্তানে ২০ বছর দখলদারিত্ব বজায় রাখতে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে কমপক্ষে $৭৫০ বিলিয়ন। তবে ডোনাল্ড ট্রাম্পের দাবি, এর পরিমাণ $১ ট্রিলিয়ন বা ১,০০০ বিলিয়ন ডলারের বেশি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর ওই বছরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ আফগানিস্তান দখল করেন। এরপর দীর্ঘ ২০ বছর পর ২০২১ সালের অগাস্ট মাসে তালেবানদের বিজয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দখলদারের অবসান ঘটে। তালেবানরা নতুন করে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তাদের সাথে পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। অপরদিকে বর্তমানে তালেবান সরকার ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে ভারতের সাথে, যে ভারত একসময় যুক্তরাষ্ট্রের সহযোগী ছিল আফগানিস্তান দখলে রাখার ক্ষেত্রে। জেলবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান আর্মিকে দায়ী করেছেন আফগানিস্তানের সাথে সম্পর্কের সাম্প্রতিক অবনতির জন্য। ইমরান খানের সর্বশেষ এই অভিযোগের পর পাকিস্তান আর্মি আরেক দফায় চটেছে তার ওপর। পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ ইমরান খানের এই বক্তব্যকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করেছে। বস্তুত পাকিস্তান আর্মির সাথে বিরোধের কারণে ২০২৩ সালে তাকে ক্ষমতাচ্যুত করে বন্দী করা হয়।
ইউক্রেনে নতুন করে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত গোটা ইউক্রেন জুড়ে ৬৫০টি ড্রোন ও ৫১টি মিসাইলের সাহায্যে এই হামলা চালায় রাশিয়া। সর্বশেষ এই হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের রাজধানী কিয়েভ, পশ্চিম অঞ্চলীয় শহর লভিভ, পূর্বাঞ্চলীয় শহর খার্কিভ, উত্তরে চেরনিগভ, দক্ষিণে ওডেসা, মিকোলাইভ সহ গোটা ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়ান আর্মি। এছাড়া ইউক্রেনের মধ্যাঞ্চল জাপোরিঝিয়া সহ অন্যান্য এলাকায়ও হামলার ঘটনা ঘটেছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সন্ত্রাসী হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। হামলায় ব্যবহার করা হয়েছে কিনজেল হাইপারসনিক মিসাইল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গত সপ্তাহে মস্কো সফর করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার। তারা বৈঠক করেছেন প্রেসিডেন্ট পুতিনের সাথে। এই আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হবার পর দুই পক্ষের মধ্যে নতুন করে শুরু হয়েছে হামলা পাল্টা হামলার ঘটনা। কাতারের প্রধানমন্ত্রী আব্দুর রহমান আল থানি বলেছেন, গাজায় ইসরায়েলি সেনা উপস্থিত থাকা অবস্থায় পূর্ণ যুদ্ধবিরতি সম্ভব নয়। বর্তমানে গাজায় যুদ্ধবিরতি চলছে তা বলার কোনো উপায় নেই, কারণ সেখানে ইসরায়েলি সেনা রয়েছে এবং তারা প্রতিদিন ফিলিস্তিনিদের হত্যা করছে। তাই গাজায় পূর্ণ যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হলে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে। এদিকে শনিবার ৮টি মুসলিম দেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে একতরফাভাবে ফিলিস্তিনিদের রাফা ক্রসিং থেকে বের করা যাবে না। এটা ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার একটি ইসরায়েলি পরিকল্পনা। গাজার ফিলিস্তিনিরা গাজায় থাকবে এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া বিষয়ে ইসরায়েলের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। সম্প্রতি ইসরায়েল সরকার ঘোষণা করে মিশরের সাথে যুক্ত রাফা ক্রসিং পয়েন্ট খুলে দেওয়া হবে। তবে সেখান থেকে কেবল ফিলিস্তিনিরা মিশরে যেতে পারবে, কিন্তু গাজায় কেউ প্রবেশ করতে পারবে না। একবার যেই গাজা থেকে বের হবে সে আর গাজায় ফিরে যেতে পারবে না। রাফা ক্রসিং পয়েন্ট থেকে ফিলিস্তিনিদের এই বের হবার নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। গাজার অসুস্থ লোকদের মিশরে চিকিৎসার নামে রাফা ক্রসিং পয়েন্ট খুলে দিতে চায় ইসরায়েল, কিন্তু চিকিৎসা শেষে তাদের আর গাজায় ফিরতে দেবে না ইসরায়েল। এটাকে ইসরায়েলের শয়তানি সিদ্ধান্ত আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়ে প্রথমে বিবৃতি দেয় মিশর। মিশর জানায়, রাফা ক্রসিং পয়েন্টে মিশরের এবং এটি ইসরায়েলের এককভাবে নিয়ন্ত্রণের কোনো অধিকার নেই। এরপর শনিবার সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক এবং জর্ডান ইসরায়েলের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। 10 অক্টোবর গাজা যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েল এখন পর্যন্ত যুদ্ধবিরতি লঙ্ঘন করে 600 বার হামলা চালিয়েছে, হত্যা করেছে কয়েকশো ফিলিস্তিনি। শনিবারও ইসরায়েল আর্মি একটি ড্রোনের সাহায্যে একজন মহিলাকে তাড়া করে বোমা হামলা চালিয়ে হত্যা করেছে। জার্মান সরকার সিদ্ধান্ত নিয়েছে 18 বছর বয়স থেকে দেশটির সব যুবক যুবতীদের সামরিক প্রশিক্ষণ দেবে, তবে এটা হবে স্বেচ্ছাভিত্তিক। শুক্রবার জার্মান সংসদ পাশ করেছে এই বিষয়ক একটি প্রস্তাব। এতে বলা হয়েছে, 2026 সালে জার্মান তরুণ সমাজের মধ্যে একটি প্রশ্নপত্র বিতরণ করা হবে। এতে তাদের কাছে জানতে চাওয়া হবে তারা জার্মান আর্মিতে যোগ দিতে চায় কিনা। তবে 2027 সাল থেকে দেশটির সব তরুণ তরুণীদের মেডিকেল পরীক্ষায় অংশ নিতে হবে ফিটনেস পরীক্ষার জন্য। জার্মান সরকারের এই উদ্যোগের বিরুদ্ধে শনিবার গোটা জার্মানিতে বিক্ষোভ করেছে দেশটির তরুণ সমাজ। জার্মান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপে আবার জার্মান আর্মিকে সবচেয়ে শক্তিশালী আর্মিতে পরিণত করার লক্ষ্যে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জার্মানি মনে করে রাশিয়া তাদের দেশেও আগ্রাসন চালাতে পারে, তাই জার্মানি সামরিক শক্তি ব্যাপকভাবে বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। জার্মান আর্মিতে বর্তমানে 1,82,000 সেনা রয়েছে। জার্মান সরকারের লক্ষ্য এই সংখ্যা 2,60,000-এ উন্নীত করা এবং 2 লাখ আর্মির একটি রিজার্ভ বাহিনী তৈরি করা। 2011 সালে এঞ্জেলা মার্কেল সরকার জার্মানদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ তুলে দেন। এই আইনের অবসানের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার এবং দেশটির তরুণ সমাজ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছে। বস্তুত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পরাজিত জার্মানির প্রতিরক্ষা
যুক্তরাষ্ট্রের হাতে ন্যস্ত। জার্মানরা আর কোনো যুদ্ধ চায় না এবং দেশটি বর্তমানে যে সামরিক প্রতিযোগিতায় নেমেছে তার বিরুদ্ধে অনেকে বিশ্বে এখন পর্যন্ত দুটি বিশ্বযুদ্ধ হয়েছে এবং এই দুটি যুদ্ধেরই হোতা ছিল জার্মানি। গত মাসে ফ্রান্স দেশটির 18 থেকে 19 বছর বয়সী তরুণ তরুণীদের 10 মাস ভিত্তিক স্বেচ্ছাভিত্তিক সামরিক প্রশিক্ষণ শুরু করেছে। $6.5 বিলিয়ন ব্যয়ে জার্মানি থেকে নতুন দুটি সাবমেরিন কেনার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো সদস্য দেশ নরওয়ে। এর আগে 2021 সালে নরওয়ে জার্মানি থেকে $5.5 বিলিয়ন ব্যয়ে 4টি সাবমেরিন কেনার অর্ডার দেয়। এছাড়া গত বছর নরওয়ে ব্রিটেন থেকে $13.5 বিলিয়ন ব্যয়ে 5টি সাবমেরিন নির্মাণের অর্ডার দিয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক অস্ত্র কেনার হিড়িক পড়েছে। 2024 সালে রেকর্ড $334 বিলিয়ন সমরাস্ত্র রপ্তানি করেছে যুক্তরাষ্ট্রের 30টির অধিক প্রতিষ্ঠান। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিএস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।